আচ্ছা, আমরা তাহলে বিনিয়োগ তত্ত্ব অধ্যায় 4-এর একবারে দিগদর্শন সাজেশন এটা 1 থেকে শুরু করে 23টা অঙ্ক আছে বিগত সালের। এগুলো যতটা পারে সলভ করব, বাকিটা তোমাদের বাড়ির কাজ থাকবে। 1 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। গতদিন আমরা কি শিখেছি প্রবাবিলিটি থাকলে এবং প্রবাবিলিটি না থাকলে কিভাবে এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করা যায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স হচ্ছে কি ঝুঁকির প্রতীক। যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি তার ঝুঁকি বেশি, যার সিভি বেশি তার ঝুঁকি বেশি, যার সিভি কম তার ঝুঁকি কম। এখন আমরা 1 নম্বর অঙ্কটা পড়ব। এই বইতে দেখা তো যাচ্ছে নাকি? আচ্ছা, 1 নম্বর অঙ্কটা দেখো। আমরা এখন ধারাবাহিকভাবে চর্চা করব। আমাদের 2-3টা সূত্র বাজবে নতুন, এছাড়া বাকি সব হচ্ছে আগের জিনিস। আমরা নতুন করে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করব, আসলে কোন লাইনটা কীরকম অ্যান্সার হতে পারে। দেখো 1 নম্বর অঙ্কে ফর সিকিউরিটি হ্যাভ দ্য ফলোয়িং এক্সপেক্টেড রিটার্ন। 4টা সিকিউরিটি তথ্য দেওয়া আছে। 4টা সিকিউরিটি তথ্য কী দেওয়া আছে? এক্সপেক্টেড রিটার্নের তথ্য দেওয়া আছে। এক্সপেক্টেড রিটার্নের তথ্য এর ক্ষেত্রে দেওয়া আছে 12%, 20%, সি 15%, ডি 10%। এই তথ্যের আলোকে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর পোর্টফোলিও। এই পোর্টফোলিও কথাটা কিন্তু একটু ভিন্নভাবে প্রকাশ পাবে। পোর্টফোলিও মানে বিনিয়োগের সমাহার, অনেকগুলো বিনিয়োগকে একত্রে পোর্টফোলিও বলা হয়। কি বিষয়টা? অনেকগুলো বিনিয়োগকে একত্রে পোর্টফোলিও বলা হয়। তাহলে এখানে কয়টা বিনিয়োগ আছে? 4টা বিনিয়োগ। 4টা বিনিয়োগ মিলে একটা পোর্টফোলিও। তাহলে এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব সেইটা আমরা দেখব। কি বলা আছে? অল 4 সিকিউরিটি আন্ডার ফলোইং কন্ডিশন। 4টা সিকিউরিটি আছে নিচের তথ্য অনুযায়ী। এখন নিচের তথ্যগুলো পড়ব। আচ্ছা, একটু তাহলে দেখো 1 নম্বর কন্ডিশন অনুযায়ী, 1 নম্বর কন্ডিশনে বলা হয়েছে দ্য পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল। এই কথাটা তোমাদের জন্য আজকের ক্লাসের নতুন। ওয়েট মানে অনুপাত। ওয়েট মানে অনুপাত। ধরো তোমরা 4 জন বান্ধবী, কারো 30 টাকা আছে, কারো 20 টাকা আছে, কারো 40 টাকা আছে, আরেকজনের 20 টাকা আছে। তাহলে এই যে 100%-এর ভিতর কার কত টাকা আছে সেইটার একটা অনুপাত। তো এইখানে কি বলা হয়েছে? দ্য পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল। এখানে 4টা পোর্টফোলিও আছে, মানে 4টা বিনিয়োগ আছে যার অনুপাত কি সমান। তাহলে 4টা যদি 100%-কে ভাগ করে দেই, 4, 25, 100, প্রত্যেকের অনুপাত কত? 25% করে। 25% গুণ 4 কত? 4, 25, 100। আমরা 100 দ্বারা হিসাব করব, শতকরা ভিত্তিতে হিসাব করব যে অনুপাতটা কার কত হয়। এখানে বলা হয়েছে 4 জনের সমান, তাহলে 4, 25, 100। আমাদের বের করতে হবে এক্সপেক্টেড রিটার্ন ফর পোর্টফোলিও। আমরা আগে এক্সপেক্টেড রিটার্ন বের করেছিলাম। কিভাবে করেছিলাম? যদি প্রবাবিলিটি না থাকতো তাহলে সবগুলো যোগ, সব দিয়ে ভাগ, সংখ্যা দিয়ে ভাগ। যেমন এইটার ক্ষেত্রে হয়তো কি 12 যোগ 20 যোগ 15 যোগ 10, এই যে 4টা পার্সেন্টেজ আছে, 4টা যোগ 4 দিয়ে ভাগ। যদি প্রবাবিলিটি না থাকে, এটা কিসের সূত্র ছিল? এক্সপেক্টেড রিটার্নের সূত্র ছিল। আর যদি প্রবাবিলিটি থাকতো তখন এক্সপেক্টেড রিটার্নের সূত্র কি দাঁড়াতো? এক্সপেক্টেড রিটার্নের সূত্র দাঁড়াতো সামেশন রিটার্ন ইন্টু প্রবাবিলিটি, মানে রিটার্ন 1 গুণ প্রবাবিলিটি 1 যোগ রিটার্ন 2 গুণ প্রবাবিলিটি 2 যোগ রিটার্ন 3 গুণ প্রবাবিলিটি 3, এইভাবে। কিন্তু এই অঙ্কে বাড়তি তথ্য আছে ওয়েট।
বাড়তি তথ্য ওয়েট দ্বারা কি প্রভাব হবে, প্রত্যেকের অনুপাত যখন ইকুয়াল তাহলে 0.25 25% করে। আর এই অঙ্কের রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, এটার সাইনটা হবে এইরকম, এক্সপেক্টেড রিটার্ন, এই নিচে লিখব পি, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। এক্সপেক্টেড রিটার্ন আলাদা আলাদা হতে পারে আর এক্সপেক্টেড রিটার্ন একত্রে হতে পারে, একত্রের ক্ষেত্রে পি পোর্টফোলিও হবে, লেখাই থাকবে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। তখন সূত্রটা কি হবে, সামেশন রিটার্ন ইন্টু ওয়েট। এর আগেরটা ছিল সামেশন রিটার্ন ইন্টু প্রবাবিলিটি, এইটা হবে রিটার্ন ইন্টু ওয়েট। ওয়েটটা আমরা কীভাবে পাবো, বলা থাকবে কন্ডিশন অনুযায়ী। আমরা এই কন্ডিশনে ইকুয়াল ওয়েট পেলাম, ইকুয়াল ওয়েটে কত 25%। তাহলে আমরা একটু সলিউশনে দেখি। এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, এই 1 নম্বর কেসের ক্ষেত্রে 3টা শর্তের বলছে না, আমাদের প্রথম শর্তের ক্ষেত্রে কি বলা আছে, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, এই দেখো ছোটো করে পি লেখা আছে, রিটার্ন অন গুণ ওয়েট অন। ওয়েট কিন্তু সবগুলোই সমান, দেখো এইটাও 25, এটাও 25, এটাও 25, এটাও 25, সবগুলোই 25, শুধু রিটার্ন একটা 12%, একটা 20%, একটা 15%, একটা 10%। এই দেখো 12, 20, 15, 10। তাহলে এইটা আশা করি কারো সমস্যা হবে না। সূত্র কী দাঁড়ালো, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, এইভাবে লিখতে হবে এক্সপেক্টেড রিটার্ন, নিচে ছোট করে পি লিখতে হবে, তারপর কি এই যে রিটার্ন এ ওয়েট এ গুণ, তারপর যোগ রিটার্ন বি ওয়েট বি, যোগ রিটার্ন সি ওয়েট সি, যোগ রিটার্ন ডি ওয়েট ডি, যে কয়টা থাকবে সেই কয়বার হবে। এখন এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও সিচুয়েশন 1-এর ক্ষেত্রে গেল। এখন সিচুয়েশন পরেরটা আসে, পরেরটা কী বলা আছে, দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন এ, এর ক্ষেত্রে ওয়েট হচ্ছে 10%, উইথ দ্য রিমাইন্ডার ইকুয়ালি ডিভাইডেড অ্যামং আদার স্টক, বাকি অনুপাত বাকি 3টার মধ্যে ইকুয়ালি সমানভাবে ডিভাইড করা হবে বাকি অনুপাত। তার মানে কি 100%-এর মধ্যে 10% হচ্ছে এর জন্য, বাকি 90% হচ্ছে 3 জনের জন্য, 3, 30, 90। তাহলে এর জন্য যদি অনুপাত 10 হয়, বাকি বি সি ডি প্রত্যেকের কত পার্সেন্ট করে, 30% করে। এর ক্ষেত্রে 10%, বাকি প্রত্যেকের ক্ষেত্রে 30%। তাহলে এই বি সি ডি 3, 30, 90, আর এর ক্ষেত্রে 10, 100 কিন্তু হয়ে যায় এখানে। তাহলে আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও দ্বিতীয় সিচুয়েশনে দেখো, রিটার্ন অন ওয়েট অন কত 10%, রিটার্ন টু ওয়েট টু কিন্তু 30%, রিটার্ন 3 ওয়েট 3 কিন্তু 30%, রিটার্ন 4 ওয়েট 3 কিন্তু 30%, কারণ বাকি 3টার ক্ষেত্রেই কি সমান ওয়েট। তাহলে আশা করি এটাও কারো সমস্যা নেই, যদি সমস্যা থাকে কোশ্চেন করবা। ডিতে যাই, ডিতে কি বলা আছে, দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন ইচ এ অ্যান্ড বি, এর ক্ষেত্রেও 3%, বি এর ক্ষেত্রেও 10%, উইথ দ্য রিমাইন্ডার ইকুয়ালি ডিভাইডেড ইন ইচ সি অ্যান্ড ডি, বাকি অংশকে সি এবং ডিকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে এর ক্ষেত্রে 10%, বির ক্ষেত্রেও 10%, তাহলে সি এবং ডির জন্য কত থাকে, এই 10, 10, 20 গেলে থাকবে 80, সির ক্ষেত্রে 40, ডি এর ক্ষেত্রে 40। তাহলে অনুপাতগুলো বের করা আশা করি বুঝে গেছো, যে 100-র ভিতর যার যতটুকু বলবে ততটুকু আমাদের হিসাব করে প্রবাবিলিটির মতো কাজ করতে হবে। তাহলে সি এর ক্ষেত্রে দেখো, সি এর ক্ষেত্রে কী দাঁড়াবে, এক্সপেক্টেড রিটার্ন এ ইন্টু ওয়েট এ, ওয়েট এ 10%, এক্সপেক্টেড রিটার্ন বি ওয়েট বি 10%, এক্সপেক্টেড রিটার্ন সি ওয়েট কত, বাকি দুজনের মধ্যে 40, 40, 80, তাহলে সিও 40, ডিও 40। তাহলে এক্সপেক্টেড রিটার্ন একত্রে ওয়েট দেওয়া থাকলে তখন এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও বের করতে হবে। কখন আমরা পোর্টফোলিও করব, যখন ওয়েট দেওয়া থাকবে, একমাত্র ওয়েট, WEIGHT, ওয়েট, ওয়েট মানে অনুপাত।
তাহলে আশা করি 1 নম্বরে কারো কোনো সমস্যা নাই। এইটা আমাদের পরবর্তী বিভিন্ন অঙ্কে লাগবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। আছে কোশ্চেন? আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক সেই আগের অঙ্কই, কিন্তু আমাদের আস্তে আস্তে দেখবা রিকোয়ারমেন্ট বাড়বে। তোমাদের একটা সময় দেখবা মুখস্থ হয়ে গেছে নিয়মগুলো। দেখো বিতে 2 নম্বরে কী বলা আছে, ইউ হ্যাভ দ্য ফলোয়িং ইনফরমেশন টু স্টক। দুইটা স্টকের তথ্য দেওয়া আছে। স্টক কি? এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াইয়ের কী দেওয়া আছে? রেট অফ রিটার্ন। আর কি দেওয়া আছে? প্রবাবিলিটি। আর 3 ধরনের স্টেট, বুম, গুড, পুয়ার। বুম মানে অনেক ভালো, গুড মানে মোটামুটি ভালো, আর পুয়ার মানে খারাপ অবস্থা। গতদিন এরকম একটা অঙ্ক দেখাইছিলাম, সেটা ছিল পেসিমিস্টিক, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক, ওই একই ক্যাটাগরির অঙ্ক। এখন প্রথম চা হয়েছে কি, এক্সপেক্টেড রিটার্ন অফ টু স্টক। আমি বলছিলাম তোমাদের শখের মধ্যে করা যায়, এই অঙ্কটার মধ্যে শখের ভিতর করা যাবে এক্সপেক্টেড রিটার্নের কাজ। তাহলে এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করব। যখন প্রবাবিলিটি থাকবে তখন এক্সপেক্টেড রিটার্নের সূত্র কী দাঁড়াবে? সামেশন রিটার্ন গুণ প্রবাবিলিটি। যতবার রিটার্ন এবং প্রবাবিলিটি থাকবে ততবার আমরা গুণ করে যোগ করব। যেমন এখানে 3 বার আছে, তাহলে কি করব? রিটার্ন 1 গুণ প্রবাবিলিটি 1 যোগ রিটার্ন 2 গুণ প্রবাবিলিটি 2 যোগ রিটার্ন 3 গুণ প্রবাবিলিটি 3। 3 বার এইভাবে আমরা করব। এখন এ নম্বর তো আমাদের সেই আগের জিনিসই। বিতে কী বলেছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। প্রবাবিলিটি থাকলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তোমরা হয়তো সূত্র ভুলে যেতে পারো, আমি আবার একটু বলতেছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যখন প্রবাবিলিটি থাকবে তখন সূত্র কি? রুট ওভার সামেশন রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু পি। রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু পি। তাহলে এটার জন্য আমাদের অবশ্যই ছক আঁকা লাগবে। কয়টা যেন ছক আঁকবো তোমাদের গতদিন আমি বুঝিয়েছিলাম, 5টা বা 6টা ছকে হবে। রিটার্নের জন্য একটা ছক, এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য একটা ছক, প্রবাবিলিটি লেখার জন্য একটা ছক, এই মাইনাস করার জন্য একটা ছক, বর্গ করার জন্য একটা ছক, এইখানে গুণ করার জন্য একটা ছক। কারো কি প্রশ্ন আছে? কেউ কি কিছু বলতেছো? আচ্ছা, তাহলে আমরা দেখি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে কি হবে। লাস্ট রিকোয়ারমেন্টটা দেখবো, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই দেখো এইখানে বলা হয়েছে আবার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। পোর্টফোলিও 1 নম্বর অঙ্কে কি চাওয়া হয়েছিল? এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। আর এইখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিও। দেখো আমরা এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও সাইন দিয়েছিলাম কিভাবে? এক্সপেক্টেড রিটার্ন নিচে পি দিয়েছিলাম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিওর সাইন হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিচে ছোট করে পি দিব। এটা হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিও। এখানে একটা নতুন সূত্র বাড়বে, তাহলে আমরা সেই সূত্রটা দেখলে আমাদের এই অঙ্কটা অনেক অঙ্কে হেল্প করবে। তাহলে আমরা নর্মালি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিওর জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাগবে আর ওয়েট লাগবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাগবে, ওয়েট লাগবে, এই এতটুকুই হবে। এখন আমাদের কোভেরিয়েন্সের মান দেওয়া থাকতেও পারে, না দেওয়া থাকতে পারে। কোভেরিয়েন্স থাকলে ইউজ করব, না থাকলে ইউজ করব না। এখন কোভেরিয়েন্সটা কি সেটা আমি আলোচনা করব। আগে আমরা রিকোয়ারমেন্ট এ এবং রিকোয়ারমেন্ট বি এর সমাধানটা দেখি। স্টেট অফ ইকোনমি, এটার জন্য কোনো ছক দেওয়ার দরকার নাই। প্রথমে রিটার্ন একটা ছক দিবা, প্রবাবিলিটি একটা ছক দিবা। আমাদের সূত্র যেন ছিল কি? এক্সপেক্টেড রিটার্নের সূত্র রিটার্ন ইন্টু প্রবাবিলিটি। তাহলে রিটার্ন এবং প্রবাবিলিটি গুণ দেওয়ার জন্য একটা ছক। এইখানে ওরা রিটার্নকে এক্স ধরছে আর প্রবাবিলিটিকে পি এক্স ধরছে, সেইটাই রিটার্ন ইন্টু প্রবাবিলিটি। এইখানে কিন্তু একসাথে করছে। তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্নের জন্য একটা ছক হবে। এই ছকটার নাম কি? রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। এই ছকটার নাম হচ্ছে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন।
আর এইটা কী হবে, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার, সেটা এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার দিচ্ছে। তোমরা যেভাবে দাও কোনো সমস্যা নাই। আর এর জায়গায় এক্স লিখবা, এই আর এর জায়গায় কী লিখবা, এক্স, আর এক্সপেক্টেড রিটার্নের জায়গায় কী লিখবা, এক্স বার, যেভাবে লেখো তোমাদের সমস্যা নাই। আর লাস্টে এই ছকের সাথে বাড়তি কী গুণ দিচ্ছে, প্রবাবিলিটিটা গুণ দিচ্ছে। এটা কেন দেওয়া হয়েছে, কারণ আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে এই কাজটা করা লাগবে। তাহলে এই ছকটা তো ক্লিয়ার, আশা করি তোমরা পারবা। তারপরও আর একবার রিপিট ওয়াই এর জন্য বলে দিচ্ছি। এটা তো আমরা এক্স এরটা বের করলাম, ওয়াই এরটার প্রথম জন্য কি দিলাম, এই যে রিটার্নের ছক, আর এটা কি প্রবাবিলিটির ছক, তারপরে কি রিটার্ন গুণ প্রবাবিলিটির ছক, তারপর এটা কি রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্নের ছক, আর এটা কি এই যে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন যেটা বের করছি তার বর্গ করার জন্য একটা ছক, আর এই যে বর্গ হয়েছে তার সাথে প্রবাবিলিটি গুণ দেওয়ার জন্য একটা ছক। এটা আমাদের ওই সূত্র থেকেই সরাসরি নিয়ে নেব। উপরে তোমরা সূত্র লেখা থাকবে, সূত্র লেখা থাকলে বিষয়টা সহজ হবে। এখন গুণ যে দিয়েছে সেইটা একটু আমরা যাচাই করে দেখি। দেখো রিটার্ন এক্সেরটা, এই এক্সেরটা, আর প্রবাবিলিটি দুইটার ক্ষেত্রেই 35। এই 8-এর সাথে এই 35 গুণ দিলে হবে 0.028। আবার রিটার্ন 2 আছে কত, 0.10 দিলাম 0.10, আর প্রবাবিলিটি আছে 0.30। রিটার্ন 3 আছে 0.12, প্রবাবিলিটি আছে 0.35, 0.12, 0.35। এইগুলো এই কলামে গুণফল হইলে এই কলামের যে যোগফল হবে কত, 0.10। এই 0.10ই কিন্তু এক্সপেক্টেড রিটার্ন, এই 0.10ই কিন্তু এক্সপেক্টেড রিটার্ন। তোমরা এটা গত দিন আলাদাভাবে ছকে করছিলা, সেটা কিভাবে করছিলা, এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল কি রিটার্ন অন গুণ প্রবাবিলিটি অন যোগ রিটার্ন 2 গুণ প্রবাবিলিটি 2, এইভাবে রিটার্ন 3 গুণ প্রবাবিলিটি 3, তারপর মান বসাইছো, অ্যান্সার বেরোইছে। আর এইখানে যে 10 বেরোইছে এইটাই তোমার এই অংশের অ্যান্সার। তাহলে এটা ছকে করা যাবে এবং আশা করি তোমরা ছকেই করবা, তাহলে তোমাদের একটু ঝামেলা কম হবে। আর এই বাকিগুলো তো এই সূত্রের নিয়ম অনুযায়ী এই রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন 10% বিয়োগ, এই 0.8 থেকে 0.10 বিয়োগ। দেখো 0.8 থেকে ওরা করেই দিয়েছে, তাহলে কোনো সমস্যা নাই। 0.8 থেকে 0.10 বিয়োগ, তোমাদের করে দেখানোর দরকার নাই, তোমরা সরাসরি শুধু বিয়োগ ফলটা বসাবা। ওরা তো এখানে করে দিছে, তোমাদের এই করে দেখানোর দরকার নাই। এই যেমন 0.10 থেকে এই যে 0.10 বিয়োগ কত আসছে, 0, এটা তোমাদের সরাসরি 0 লিখলেই হবে। আবার এই 0.12 থেকে 0.10 বিয়োগ, এই 0.12 থেকে 0.10 বিয়োগ, তো এইগুলো তোমাদের করে দেখানোর দরকার নেই। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স এবং ওয়াইয়ের জন্য আমরা ছকে যে কাজটা করছি সেইটা আমরা রুটের নিচে বসাবো। তাহলে রুটের নিচে বসালেই আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি রুটের নিচে বসালে কত মান হয়। এই দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছে ওরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওই যে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি। এই মানটা কোথা থেকে পেলো, এটা হচ্ছে ছকের মধ্য থেকে মানটা বসিয়ে দিল, ছকের মধ্য থেকে মানটা এসে বসিয়ে দিল, রেজাল্ট আসলো কত, এই যে 1.67। এই যে 0.016 কোথা থেকে পেলো, ওই যে ছকের মধ্য থেকে। আমরা একটু যদি ছকটা দেখাই আবারও, কোথায় গেল, আচ্ছা ওরা মনে হয় কোথাও একটা ভুল করছে বা অন্য কিছু দিছে, আমি একটু দেখি আবারও। এইখানে কত বেরোচ্ছে, 0.00028, এইটা বসবে রুটের নিচে। আর ওয়াইয়ের ক্ষেত্রে বসবে 0.012187, এইটা বসবে রুটের নিচে। এইগুলো হলো আমাদের ওইখানে রুটের নিচে বসাতে হবে। দেখি আমরা ওরা কোথাও ভুল করলো কি না। এই তো ঠিক মতোই বসাইছে, আমরা জুম করার কারণে দেখা যায় না। এই যে 0.00028, এটা যদি রুটের নিচে বসাই এই সূত্র অনুযায়ী তাহলে 1.67 আসবে। আর ওয়াইয়ের ক্ষেত্রে দেখো এই রুটের নিচে বসাইছে মানটা,
11% আসছে। তাহলে এই গেল আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এক্সপেক্টেড রিটার্ন গেল, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গেল, এগুলো তোমাদের আগের জিনিস। আজকে নতুন শিখবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিও। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিওর সূত্র হচ্ছে সিগমা পি ইকুয়াল বড় একটা রুট ওভার দিবা। বড় রুট ওভার দেওয়ার পরে কি করবা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা বের হয়েছে সিগমা প্রথম যেটা অন স্কোয়ার ইন্টু ওয়েট অন স্কোয়ার। এখন অনের জায়গায় এ থাকতে পারে, বি থাকতে পারে, যেটাই থাকুক। এই অঙ্কে আমাদের কয়টা আছে, দুইটা না তিনটা? এইখানে দুইটা সিকিউরিটি আছে, সিকিউরিটি এক্স এবং সিকিউরিটি ওয়াই। সিকিউরিটি এক্সের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের হয়েছে এইটা, সিকিউরিটি ওয়াইয়ের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের হয়েছে এইটা। এইগুলোই আমরা এখন এইখানে বসাবো। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন স্কোয়ার ইন্টু ওয়েট অন স্কোয়ার প্লাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টু স্কোয়ার ইন্টু ওয়েট টু স্কোয়ার প্লাস টু ইন্টু এইখানে এই যে এই লাইনটা আমি একটু নিচে লিখতেছি, এইখানের লাইনটা একটু নিচে লিখতেছি, টু ইন্টু ওয়েট ওয়ান ইন্টু ওয়েট টু ইন্টু কো ভেরিয়েন্স। সিওভিতে কো ভেরিয়েন্স হয়, সিওভিতে কো ভেরিয়েন্স হয়। এখন তোমাদের সলিউশনে দেখো এতটুকু নাই, সলিউশনে এতটুকু নাই। এটা না থাকার কারণ হচ্ছে কোভেরিয়েন্সের মান দেয়া নাই। এটা না থাকার কারণ হচ্ছে কোভেরিয়েন্সের মান দেয়া নাই। সেই জন্য আমরা এটা ছাড়াই করব, অন্যান্য অঙ্কে আমরা এটা সহ করব। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিওর সূত্রটা অনেক কঠিন না, কিন্তু তোমাদের একটু সিস্টেমেটিক্যালি খেয়াল রাখা লাগবে। তাহলে আমরা একটু সলিউশন থেকে দেখি কি দাঁড়ালো বিষয়টা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিও সাইন কি সিগমা পি, সূত্র কি বলছি সিগমা ওয়ান স্কোয়ার। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান স্কোয়ার বলতে কি সিগমা এক্স স্কোয়ার ইন্টু ওয়েট এক্স স্কোয়ার প্লাস সিগমা টু স্কোয়ার মানে সিগমা ওয়াই স্কোয়ার, ওয়েট টু স্কোয়ার মানে ওয়েট ওয়াই স্কোয়ার। এখানে এ বিও হইতে পারে, এক্স ওয়াই হইতে পারে, ওয়ান টু হইতে পারে। সাথে একটু বাড়তি লাইন বলছিলাম কি এইখানে যোগ হওয়ার কথা ছিল, যোগ হওয়ার কথা ছিল কি টু ইন্টু ওয়েট এক্স ইন্টু ওয়েট ওয়াই ইন্টু কোভেরিয়েন্স। এখন এতটুকু না দেওয়ার কারণ অঙ্কে আমাদের কোভেরিয়েন্স নাই, যেহেতু নাই সেহেতু আমাদের এটা নিয়ে আর আলোচনা করব না, আমরা জাস্ট মান বসাবো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন স্কোয়ার কত আমরা দেখি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন বের হয়েছে দেখো, এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন কত 1.67 বা 0167। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের প্রতীক কি এইটার উপর আমাদের এখানে স্কোয়ার করা লাগবে। তাহলে এই মানটা যে আছে 0.016 উপর স্কোয়ার করা লাগবে। তাহলে আমরা দেখি স্কোয়ার করলো কি না, দেখো 0.016 উপরে কিন্তু স্কোয়ার করছে। আর ওয়েট কিন্তু 0.50 ধরা হয়েছে। এখন কেন 0.50 ধরা হয়েছে আমরা একটু দেখি রিকোয়ারমেন্টটা এরকম কিছু বলা আছে কি না দেখো। কি বলা আছে, টু আর ইকুয়ালি ওয়েটেড। তাহলে দুইটার মধ্যে যদি 100% সমান ভাগে ভাগ করে দিই 50%, তাহলে ওয়েট নিয়ে তো কারো কোশ্চেন নাই আশা করি। তাহলে এইখানে দেখো সিগমা স্কোয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন কত 0.067 স্কোয়ার আর ইন্টু দেবো কত 0.550 স্কোয়ার। আবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই ওইখানে বেরোয়েছে 11%, 0.11 স্কোয়ার ইন্টু 0.50 স্কোয়ার। আর সূত্রের বাকি অংশ নাই কেন, কারণ অঙ্কে কোভেরিয়েন্স নাই, অঙ্কে কোভেরিয়েন্স নাই। অঙ্কে কোভেরিয়েন্স না থাকলে অঙ্কে কোভেরিয়েন্স 0 ধরে করা যায়, তাহলে এই পেশের মান 0ই হবে, সেই জন্য না করেও পারা যায়। তাহলে আমাদের এই অংশটা গেল।
এই অংশটা যাওয়া মানে আমাদের অঙ্কটা শেষ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও রুটের নিচের ক্যালকুলেশনটা তোমাদের খুব সূক্ষ্মভাবে করতে হবে, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক সূত্র পারলে সহজ, কিন্তু প্র্যাকটিস না করলে দেখবো অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কর পরে আমরা পরবর্তী অঙ্কে যাই। কোশ্চেন থাকলে পরেও করতে পারবো, এবার আমি জিজ্ঞেস করতেছি না, কারণ সেম জিনিস আমরা বারবার করবো। দেখবো এই অঙ্কটা একটু দেখি, 3 নম্বর অঙ্কটা। এখন একটু দ্রুত আগাবো, কারণ সেম সূত্রের অঙ্ক করবো আমরা। দেখো স্টক দেওয়া আছে 3টা, একটু আগেও ছিল 3টা, না একটু আগে ছিল 2টা, সরি, এখন হয়েছে কয়টা? 3টা। কিন্তু সিচুয়েশন আছে কয়টা? আগেও ছিল 3টা, এখনও 3টা। আগে ছিল কি পুওর, গুড, আর আরেকটা ছিল কি বিয়ার, ঠিক আছে। আর এখন হচ্ছে কি বিয়ার, নর্মাল, বুল। ওই তো বিয়ার, নর্মাল, বুল মানে কি 3 ধরনের। একটা বিয়ার মানে খারাপ অবস্থা, নর্মাল মানে স্বাভাবিক, বুল মানে ভালো অবস্থা। আর প্রবাবিলিটি 3টার দেওয়া আছে, ওই একই তথ্য, শুধু এখানে স্টক হচ্ছে 3টা। এইটি হচ্ছে পার্থক্য 3টা স্টকের। 3টা স্টক হলে 3বার করতে হবে, এটা তো সাধারণ ব্যাপার। আগে ছিল স্টক ছিল 2টা, 2বার করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখন করব 3বার। 4বার থাকলে 4বার করব, যতবার চাইবে থাকবে ততবার করব। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টে কী বলছে? ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইচ স্টক। এক্সপেক্টেড রিটার্নের সূত্র কি? এই দেখো, শকে না করে বাইরে করছে, তোমরা শকের ভিতরেই করতে পারবা। একটু আগে যেটা করছে এটা শকে না করে বাইরে করছে। ওই সূত্র ছিল কি, যেহেতু প্রবাবিলিটি আছে, রিটার্ন 1 গুণ প্রবাবিলিটি 1 যোগ রিটার্ন 2 গুণ প্রবাবিলিটি 2 যোগ রিটার্ন 3 গুণ প্রবাবিলিটি 3। স্টক এক্সের একবার, স্টক ওয়াইয়ের একবার, স্টক জেটের একবার। তাহলে এটা নিয়ে আশা করি কারো সমস্যা হবে না। 2 নম্বর রিকোয়ারমেন্টে যাই, ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইচ স্টক। এটাও আশা করি কোনো সমস্যা হবে না। এইখানে যেহেতু এক্সপেক্টেড রিটার্ন বের করা হয়েছে, তাহলে আমাদের এখানে একটা শক কম হবে। রিটার্নে একটা শক দেব, এক্সপেক্টেড রিটার্ন যেটা বের করছি, যেমন এইটার ক্ষেত্রে কত হয়েছে? 0.038। এই দেখো 0.038, প্রতি ঘরে 0.038। তারপরে রিটার্ন থেকে এই এক্সপেক্টেড রিটার্নে বাদ দেওয়ার জন্য একটা শক, তাদের বর্গ করার জন্য একটা শক, প্রবাবিলিটি গুণ দেওয়ার জন্য প্রবাবিলিটি লিখে গুণ দিয়ে আর একটা শক। এইখানে যে মান বের করব সেটাই দেখো এই রুটের নিচে বসানো আছে, সেই অঙ্ক। এইখানে যে মান বের হবে সেটা কী করব? রুটের নিচে বসাবো। এই যে মান, এই দেখো রুটের নিচে বসাইছে, কত বেড়েছে? 9.18%। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটা? এক্সের ক্ষেত্রে। একইভাবে ওয়াইয়েরটা করব, জেটেরটা করব। এখন তাহলে আমি আর প্রতিটা ধরে ধরে দেখাচ্ছি না, জাস্ট একবার একটু চোখ বলিয়ে যাচ্ছি। দেখো ঠিক পরেরটাও কি হলো? ওয়াইয়েরটা, স্টক ওয়াই, রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দেওয়ার জন্য একটা, বর্গ করার জন্য একটা, প্রবাবিলিটি লেখার জন্য একটা, প্রবাবিলিটি গুণ দেওয়ার জন্য একটা। যে মান বের হবে সেটা রুটের নিচে বসাবো, 6.82। ঠিক একইভাবে জেটেরটা। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3টা তোমরা বের করতে পারবে আশা করি। সর্বশেষ রিকোয়ারমেন্ট আমরা পড়ি, ভালোভাবে খেয়াল করো, সহজ কিন্তু। অ্যাজিউম ইউ ইনভেস্ট ইউর টাকা 5 লাখ। কত টাকা বিনিয়োগ করবে? 5 লাখ টাকা বিনিয়োগ করবে। পোর্টফোলিওস ইনটু কোনটার মধ্যে? টাকা 1 লাখ ইন্টু এক্স। 1 লাখ টাকা কোথায় বিনিয়োগ করবে? এক্সের ক্ষেত্রে। রেস্ট অফ দেম, বাকি অংশ, 5 লাখের বাকি অংশ, মানে 5 লাখের বাকি অংশ কত? 4 লক্ষ। 5 লাখের বাকি অংশ কত? 4 লক্ষ। কিভাবে? তার মোট বিনিয়োগ ছিল কত? 5 লক্ষ টাকা পোর্টফোলিওতে বিনিয়োগ করবে। পোর্টফোলিও মানে কি? অনেকগুলো বিনিয়োগ। অনেকগুলো বিনিয়োগের জন্য সে টাকা রাখছে কত? 5 লাখ। এর মধ্যে এক্সে বিনিয়োগ করবে 1 লাখ। রেস্ট অফ দেম আর ইকুয়ালি ইন ওয়াই অ্যান্ড জেড। বাকিগুলো কোথায় কোথায় যাবে? ওয়াইতে যাবে এবং জেটে যাবে। তাহলে এখানে আমাদের কি চাওয়া হয়েছে? হোয়াট ইজ ইয়োর পোর্টফোলিও রিটার্ন? পোর্টফোলিও রিটার্নের সূত্র কি? এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও আমরা 1 নম্বর অঙ্কে করেছিলাম। সূত্র ছিল কি? রিটার্ন অন ইন্টু এক্সপেক্টেড রিটার্ন অন ইন্টু ওয়েট অন। এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও সূত্র কি শিখছি?
এক্সপেক্টেড রিটার্ন অন ইন্টু ওয়েট অন যোগ এক্সপেক্টেড রিটার্ন টু ইন্টু ওয়েট টু, তারপরে যোগ এক্সপেক্টেড রিটার্ন 3 ইন্টু ওয়েট 3। এইখানে ওয়েট কত? এখানে তো টাকায় দেওয়া আছে। কিভাবে ওয়েট বের করবা? 5 লাখের 1 লাখ কত পার্সেন্ট, আর 5 লাখের মধ্যে 2 লাখ কত পার্সেন্ট। তাহলে স্বাভাবিকভাবে সেই ওয়েটটা তোমাদের বের করে নেওয়া লাগবে। কিভাবে করবা? ওয়েট মানে কি? অনুপাত। ওয়েট মানে হচ্ছে অনুপাত। অনুপাতটা কীভাবে বের করব? যেমন এক্সের ক্ষেত্রে কি করব? 1 লাখ টাকা ভাগ 5 লাখ টাকা, ঠিক আছে? তাহলে কত হবে? 5 লাখের 1 লাখ হচ্ছে 20% হবে, কত? 0.20। ঠিক একইভাবে বাকিগুলো করব। ওয়াই এর ক্ষেত্রে কি হবে? ওয়াই ইকুয়াল, ওয়াই এর ক্ষেত্রে কত? 2 লাখ ভাগ কত? 5 লাখ, কত বের হবে? 40%। ঠিক একইভাবে জেটের ক্ষেত্রে কি? একই জিনিস। জেটের ক্ষেত্রেও কি? জেটের ক্ষেত্রে কি? একই জিনিস। এই যে জেটের ক্ষেত্রে সেম জিনিস হবে। তাহলে আমরা ওয়েট পেলাম কত কত? 20%, 40%, 40%। তাহলে আমরা এখন দেখি ক্যালকুলেশনটা কীভাবে করলো ওরা। সেই আগের ক্যালকুলেশনে, এখানে আলাদা কিছু না, আমরা একটু দেখবো জাস্ট, আর কিছু না। এই যে ওরা ওয়েট বের করছে কত বড় করে, এত শক টক আঁকার কোনো দরকার নাই। এইখানে ওরা যে শক আঁকছে, তোমাদের শক আঁকার কোনো দরকার নেই। এই যে বিশাল করে শক আঁকছে, আমি যে একটুকে দেখালাম না, হিয়ার দিয়ে দেখাবা। এই যে এক্স ইকুয়াল কত? 1 লাখ ভাগ 5 লাখ 20%, 2 লাখ ভাগ 5 লাখ, 2 লাখ ভাগ 5 লাখ। কোনো শক আঁকার দরকার নেই, শক আঁকলেই বাড়তি সময় নষ্ট, ঠিক আছে? এখন এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও দেখো, এক্সপেক্টেড রিটার্ন অন গুণ ওয়েট অন, ওয়েট অন কত? এই দেখো 20%। এক্সপেক্টেড রিটার্ন টু গুণ ওয়েট টু, ওয়েট টু কত? এই দেখো 40%। এক্সপেক্টেড রিটার্ন 3 গুণ ওয়েট 3 কত? ওয়েট 40%। আর এক্সপেক্টেড রিটার্ন তো আমরা প্রথমেই বের করছি তিনটার ক্ষেত্রে, কত কত? তিনটার ক্ষেত্রে বের করছি না? এই যে তিনটা, 1টা 2টা 3টা, ঠিক আছে? তাহলে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও তো তোমাদের ক্লিয়ার নাকি? এখন আমরা পরের অঙ্কে যাব। স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও আরটু ক্লিয়ার করলে বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। ও 4 নম্বর অঙ্ক সেম অঙ্ক, 4 নম্বর অঙ্ক দরকার নাই, বাসায় করবা। এই দেখো, এই 4 নম্বর অঙ্কের ক্যালকুলেশনটা দেখো, এই স্টাইলে করবা। এই যে ওয়েট ক্যালকুলেশন করছে দেখছো, ওয়েট 1 2 3, ওয়েট এক্স ওয়াই জেড, এইভাবে করবা। পারবে না? অত বড় ছক আঁকার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট। ওকে, ওয়েট এইভাবে। এখন আমরা পরের অঙ্কটা যাই। এই অঙ্কটা আবার নতুন জিনিস শিখবো আমরা, দেখি কি শিখতে পারি এখান থেকে। কি বলা আছে? আচ্ছা, একটু জুম করে নিই। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ফাইন্ড আউট পোর্টফোলিও রিটার্ন। পোর্টফোলিও রিটার্ন কি? একটু আগে শিখছি, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। এখন কি মনে থাকবে? এই যে 3বার করতেছি 4বার করতেছি, পোর্টফোলিও রিটার্ন মানে কি? এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। এইখানে কি লাগবে? ওয়েট লাগবে নাকি? এখন কিন্তু তোমাদের মোটামুটি আয়ত্তে চলে আসার কথা বারবার দেখতে দেখতে। এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও একটা রিকোয়ারমেন্ট। আর চাইছি কি? পোর্টফোলিও রিস্ক বের করে কি? স্ট্যান্ডার্ড ডিভিশনের সাথে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও, পোর্টফোলিও রিস্ক মানে স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। রিকোয়ারমেন্টে যদি পোর্টফোলিও রিস্ক চায়, তাহলে আমরা কি বের করব? স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও। আমরা 2 নম্বর অঙ্কে যেটা শিখছি, এই গেল আমাদের 2টা রিকোয়ারমেন্ট। এখন আমরা পরে কি লিখছে? কনসিস্টিং সিকিউরিটি এ অ্যান্ড বি, এ এবং বি এর কথা লিখছে। সিকিউরিটি এতে ইনভেস্টমেন্ট দেওয়া আছে 40,000, বিতে দেওয়া আছে 50,000। এই 50 এবং 40,000 দ্বারা আমরা কী বের করতে পারবো? ওয়েট বের করতে পারবো। ওয়েট কীভাবে বের করবো? মোট বিনিয়োগ কত? 50 আর 40 90,000। তাহলে 90,000-এর ভিতর 40,000 কত পার্সেন্ট? 90,000-এর ভিতর 50,000 কত পার্সেন্ট? এই দেখে এখানে করা আছে। 90,000-এর ভিতর 40,000, 90,000-এর ভিতর
50,000। এইটা কেন লাগবে? ওই যে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিওর জন্যও লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওর জন্যও লাগবে। পোর্টফোলিও রিলেটেড চাইলেই আমাদের ওয়েটটা লাগবে। ওয়েট বের করা গেল। দেখো অঙ্কে কিন্তু এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, এই যে এক্সপেক্টেড রিটার্ন। আমাদের কিন্তু কষ্ট করে এই অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন বের করা লাগবে না, দেয়া আছে। দেখো আমাদের কষ্ট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা লাগবে না, ওরা দিয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এক্সপেক্টেড রিটার্নও দেয়া, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেয়া, দুইটাই দেয়া। তাহলে আমাদের কি কাজ করতে হবে? কি বলা আছে? কোরিলেশন বিটুইন এ অ্যান্ড বি। কোরিলেশনের মান দেওয়া আছে। কোরিলেশনের মানটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যেন কোভেরিয়েন্স বের করতে পারি। তাহলে আমাদের নতুন কাজ হতে পারে দুইটা, কোরিলেশন বের করা কিংবা কোভেরিয়েন্স বের করা। তাহলে আমরা ছিলাম কোথায়? এই অঙ্কে আমরা শিখব কোরিলেশন এবং কোভেরিয়েন্স। কোরিলেশন অঙ্কে দেয়া আছে, কত দেয়া আছে? 0.75। কোরিলেশন মানে কি? পারস্পরিক সম্পর্ক, একটার সাথে আরেকটার সম্পর্কিত অনুপাত কত? 0.75। তোমাদের যখন স্ট্যাটিস্টিক্স করিয়েছিলাম বলেছিলাম কোরিলেশনের মান +1 থেকে -1 মধ্যে হবে এবং এটা দেয়া থাকবে, এবং তোমাদের দেয়া না থাকলে বের করা লাগবে। তখন যদি কোনো কারণে 1 2 3 4 মানে 1-এর বাইরে হয়, -1 বা +1-এর বাইরে হয়, তাহলেই বুঝবো তোমাদের অঙ্ক ভুল হয়েছে। আচ্ছা আমরা বের করি দুইটা রিকোয়ারমেন্ট। একটা কি পোর্টফোলিও রিটার্ন, সূত্র কি? এক্সপেক্টেড রিটার্ন পি। এক্সপেক্টেড রিটার্ন পির সূত্র কি? এক্সপেক্টেড রিটার্ন 1 গুণ ওয়েট 1 যোগ এক্সপেক্টেড রিটার্ন 2 গুণ ওয়েট 2। এক্সপেক্টেড রিটার্ন দুইটা দেওয়া আছে, ওয়েট দুইটা এখান থেকে বের করে নেবা। কীভাবে বের করবা? মোট বিনিয়োগ আছে 90,000, 90,000-এর ভিতর 40,000 কত? 90,000-এর ভিতর 50,000 টাকা কত? তাহলে আশা করি এইখানে আর কারো সমস্যা নাই। তারপরে যদি থাকে যে কেউ যে কোনো সময় নির্দ্বিধায় কোশ্চেন করতে পারো। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও করব। অনেকে আছে কোশ্চেন করে না, চিন্তা করে সবাই মনে বুঝছে, আমি একাই বুঝিনি না, তাহলে সবাই ভাবে যে ও কিছু বোঝে না। এরকম অনেকে নিজের ভুলের কারণে কোশ্চেন করে না, পরবর্তীতে সে পারে না, সে অজ্ঞ থেকে যায়। তো তোমাদের মধ্যে যেন সেইটা না হয়, ঠিক আছে? তোমরা নির্দ্বিধায় যতবার খুশি কোশ্চেন করবা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও আমরা কিছুক্ষণ আগে শিখছি। সিগমা স্কয়ার 1 ইন্টু ওয়েট স্কয়ার 1 যোগ সিগমা স্কয়ার 2 ইন্টু ওয়েট স্কয়ার 2। এরপরে গত অঙ্কে কিন্তু দেখো এই অংশটুকু ইউজ করে নাই। কেন ইউজ করে না? ওই যে কোরিলেশনের মান কিংবা কোভেরিয়েন্সের মান, এই যে কোভেরিয়েন্সের মান দেয়া ছিল না, যে কোনো একটা মান দেয়া থাকলে আমরা এটা করতে পারবো। কিভাবে করব? দেখো এইখানে কি ছিল? 2 ইন্টু ওয়েট 1 ইন্টু ওয়েট 2 ইন্টু কোভেরিয়েন্স। যে কোনো একজনের থেকে সাউন্ড আসতেছে, এটা একটু মিউট করার চেষ্টা করো, আমাদের এটা রেকর্ড হচ্ছে তো দেখা যায় সমস্যা হবে। 2 ইন্টু ওয়েট 1 ইন্টু ওয়েট 2 ইন্টু কোভেরিয়েন্স, 2 ইন্টু ওয়েট 1 ইন্টু ওয়েট 2 ইন্টু কোভেরিয়েন্স। এইটা কেন আগের অঙ্কে দেই নাই?
এই দেখো কোরিলেশনের মান দেয়া ছিল না, এখন অঙ্কে দেয়া আছে কোরিলেশন, তোমার তো লাগবে কোভেরিয়ান্স, তোমার কিন্তু লাগবে কি কোভেরিয়ান্স। কোভেরিয়ান্স বের করার সূত্র আছে, এটা মুখস্থ করে ফেলো, আমাদের লাগবে আর হচ্ছে কোরিলেশন ইন্টু সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। আর হচ্ছে কিসের নাম, আর ইন্টু সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। একটু বড় করে যদি লেখাই, কোভেরিয়ান্সের সূত্র কি, আর ছোট হাতের আর ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু। এইটা কিসের সূত্র, কোভেরিয়ান্সের সূত্র। ঠিক একইভাবে এইটার যদি বিপরীত ক্যালকুলেশন হয়, বিপরীত ক্যালকুলেশন কিভাবে, কখনো কখনো দেখবা কোরিলেশন বের করা লাগবে। দেখো কোরিলেশন এইখানে সিগমা ওয়ান টুর সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এটা কি গুণ অবস্থা আছে, এইটা এই পেশা এসে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তখন কিন্তু আমরা আর এর মান বের করতে পারবো। তাহলে সেই সূত্রটা যদি একটু লিখে দেখাই, কখনো কখনো আমরা আর এর মান বের করব, কীভাবে বের করব, কোভেরিয়ান্স ডিভাইডেড বাই সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। এইভাবে যখন আমরা আর এর মান চাইবে তখন আমরা এইভাবে বের করব। আর এখন আমরা কোভেরিয়ান্সের মান বের করছি, এই যে এই দুইটা আর গুণ, আর ইন্টু সিগমা ওয়ান ইন্টু সিগমা টু, সেইটা এখানে করা হয়েছে, আর ইন্টু সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওর সূত্রটা মুখস্থ করে ফেলো, সিগমা স্কোয়ার ওয়ান ইন্টু ওয়েট স্কোয়ার ওয়ান যোগ সিগমা স্কোয়ার টু ইন্টু ওয়েট স্কোয়ার টু প্লাস টু ইন্টু ওয়েট ওয়ান ওয়েট টু ইন্টু কোভেরিয়ান্স। একবার মুখস্থ করবে, এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার অঙ্কই এই, আর এর বাইরে কিছু নাই। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ানের মান আছে কত, 12%। হ্যাঁ বলো, কোন জায়গা থেকে বুঝো নাই, ওই আর এর মান বের করা পর্যন্ত হচ্ছে, তারপরে আর বুঝিনি। আচ্ছা আর এর মান, এখন আমরা সরাসরি সূত্র বসাবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও কেন করতেছি, আমার চাওয়া হয়েছে পোর্টফোলিও রিস্ক, রিস্ক এর প্রতীক হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা সিভি। এখন যখন পোর্টফোলিও রিস্ক যাবে তখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি বের করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি এর সূত্র কি, এই যে আমাদের নিচে দেওয়া আছে, আমরা আলোচনা করছিলাম আগের অঙ্কে, সিগমা স্কোয়ার ওয়ান ইন্টু ওয়েট স্কোয়ার ওয়ান প্লাস সিগমা স্কোয়ার টু ইন্টু ওয়েট স্কোয়ার টু প্লাস টু, এই টু কিন্তু সূত্রের, ওয়েট ওয়ান ওয়েট টু কোভেরিয়ান্স। কোভেরিয়ান্স অঙ্কে দেওয়া না থাকলে এই যে কোরিলেশন দেওয়া আছে এই সূত্রে বের করব। আর এর আগের অঙ্কটায় কোভেরিয়ান্স বের করার জন্য কোরিলেশন মান ছিল না, এই অংশটাই আমরা ব্যবহার করিনি, এই অংশটাই আমরা বাদ ধরে অঙ্ক করেছি। এখন এই যে সিগমা স্কোয়ার ওয়ান কীভাবে মান বসাবা, এইখানে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান দেওয়া আছে কত, 12%, তাহলে এখানে 12 স্কোয়ার 0.12 স্কোয়ার, আর ওয়েট কত বেড়েছে 0.44, এই দেখো 0.44। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু আছে কত 8%, এই দেখো 8 স্কোয়ার, আর ওয়েট টু বেড়েছে কত 0.5555 স্কোয়ার, আর টু সূত্রের ওয়েট ওয়ান হচ্ছে 0.44, ওয়েট টু হচ্ছে 55, আর কোভেরিয়ান্স বেড়েছে কত 0.072। তাহলে এই গেল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওর জন্য আমাদের কোরিলেশনের মান দেয়া থাকা লাগবে, আর যদি কোনো কারণে কোরিলেশনের মান না দিয়ে কোভেরিয়ান্সের মান দেয়া থাকে তাহলে তো এখানে সরাসরি বসাই দেব। আর অন্য অঙ্কের কথা বলি, অন্য অঙ্কের ক্ষেত্রে কোরিলেশন কীভাবে বের করব, কোরিলেশনের প্রতীক হচ্ছে আর, কীভাবে বের করব, কোভেরিয়ান্স ডিভাইডেড বাই সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। এটা অন্য অঙ্কের ক্ষেত্রে যদি আর এর মান বের করতে চাই, আর মানে কো রিলেশন, আর কোভেরিয়ান্স তো আমরা এইটার আর গুণন করলেই কোভেরিয়ান্সের মান বেরিয়ে যাবে। তাহলে এই অঙ্কে কারো কোনো কোশ্চেন আছে, সামনের অঙ্ক সব এই টাইপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও আর কোরিলেশন নিয়ে, যদি না থাকে তাহলে আমরা পরের অঙ্কে আগাবো। আপাতত নাই স্যার, পর করতে যাই। আচ্ছা করো তো, মনে হয় না কেউ তো কোশ্চেন করো না। দেখি এই অঙ্কটা কি বলা আছে, এই অঙ্কটা সবগুলো আছে,
এই যে একটু আগে বললাম না যে সব থাকবে, সব আছে এখানে। দেখো কি বলা আছে, দ্য রেট অফ রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটি টু স্টক। রেট অফ রিটার্ন দেওয়া আছে আর প্রবাবিলিটি দেওয়া আছে, এই সেম তথ্য আমরা আজীবন এই কতক্ষণ যাবতে একই তথ্য দেখতেছি। কি বলা হয়েছে, এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ স্টক, এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ স্টক, এইগুলো একটা রিকোয়ারমেন্ট। বি নম্বর রিকোয়ারমেন্টে চাইছে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ইচ স্টক। সি নম্বরে চাইছে কি ভেরিয়েন্স অফ ইচ স্টক। এখন ভেরিয়েন্সটা তোমাদের কাছে নতুন হইতেও পারে, কিন্তু আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের প্রতীক হচ্ছে সিগমা, আর এই ভেরিয়েন্সের প্রতীক হচ্ছে সিগমা স্কোয়ার। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলে তার উপর বর্গ করলেই হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলে তার উপর বর্গ করলেই হবে। কিংবা এই যে ছকে যে মানটা বের হয়, ছকে যে মানটা বের হয় সেইটাই বের হবে ভেরিয়েন্সের মান। ঠিক আছে, তাহলে ভেরিয়েন্স গেল। যেমন এই যে দেখো এই অঙ্কে ভেরিয়েন্স বের করছে, এই ভেরোপ স্টকে কত 0.0746, এই দেখো 0.0746, মানে ছকে যেটা বের হবে ওইটাই ভেরিয়েন্স। কিংবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা বের হবে তার উপর স্কোয়ার করলেই হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি শুধু সিগমা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি শুধু সিগমা, আর ভেরিয়েন্স বলতে কি সিগমা স্কোয়ার। তাহলে এখানে নতুনত্বর কিছু নাই, আছে নতুনত্বের কিছু নাই। তাহলে এবিসি গেল। সিতে কি চাইছে, এবিসি এর পরে কোভেরিয়েন্স অফ টু স্টক, একটু আগে বলছিলাম কোভেরিয়েন্স চাইতে পারে, কোরিলেশন অফ টু স্টক, কোরিলেশন চাইতে পারে, একটু আগে বলছিলাম নাকি। এখন তাহলে আমরা কোভেরিয়েন্স এবং কোরিলেশনটাই মেনলি এই অঙ্ক থেকে দেখব এবং অন্য অঙ্ক থেকে দেখব। এই অঙ্কে তোমরা এই যে দেখো এক্সপেক্টেড রিটার্ন তোমরা বের করতে পারবা, সেই আগের অঙ্ক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সেই আগের অঙ্ক রিটার্ন মানে এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করছে। তারপর ভেরিয়েন্স কীভাবে বের করছে, এই যে সিগমার উপর স্কোয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে তার উপর বর্গ করছে। রিকোয়ারমেন্টে এবিসি নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, সেম অঙ্ক। এখন তাহলে আমাদের শেখার কি আছে, কোভেরিয়েন্স, কোভেরিয়েন্সটা শেখার বিষয়। একটু আগে আমি বললাম কোভেরিয়েন্সের সূত্র কি, একটু আগে আমরা তার থেকে আগের পৃষ্ঠেই যাই, সেইটাই ভালো, তোমরা নিজেরাই দেখো। দেখো এইখানে দেখো কোভেরিয়েন্সের সূত্র কি লিখছে, আর ইন্টু সিগমা 1 ইন্টু সিগমা 2। আর এর মান থাকা লাগবে, না থাকলে তুমি দিবা কিভাবে। আমাদের একটু আগে যে অঙ্কটা দেখলাম সেটা কিন্তু কোভেরিয়েন্সও চাইছে আরও চাইছে। এখন ওই অঙ্কটা আমরা কিভাবে করব, এই কোভেরিয়েন্স করতে গেলে তো সিগমা এ সিগমা বি রিকোয়ারমেন্ট 2-এ বের হবে, কিন্তু আর এর মান তো রিকোয়ারমেন্ট 5-এ। তাহলে আমরা কি করব, আর এর সূত্রটা আবার কি জানো, এই কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা 1 ইন্টু সিগমা 2, আর কোভেরিয়েন্সের সূত্র আর ইন্টু সিগমা 1 ইন্টু সিগমা 2, মানে এইখানে আর আর গুণ করলেই হয়ে যায়। তো ওই অঙ্কে কীভাবে করব, যদি আর না থাকে তাহলে আর এর মান আমরা ধরতে পারবো না, আর যদি না থাকে আর এর মান আমরা ধরতে পারবো না। তাহলে আমরা দেখি কিভাবে করা যায়, জাস্ট আর এর মান বাদ দিয়ে বাকি অংশ আমরা করব। আহা, নিচে চাপ দরকার না, পেজ চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। এই দেখো কোভেরিয়েন্স অনটা একবার নিচের দিকে, কোভেরিয়েন্স অফ স্টক টু টু সূত্র ছিল কি, আর ইন্টু সিগমা 1
ইন্টু সিগমা টু, কিন্তু এইখানে লেখছে কি শুধু সিগমা ওয়ান টু। এখন আর এর মান নাই, সেই জন্য লেখে নেই। তাহলে সিগমা ওয়ান এবং সিগমা টু গুণ দিলে আমাদের কোভেরিয়েন্সের মান বের হবে। আর পরবর্তী রিকোয়ারমেন্ট কি? কোরিলেশন। কোরিলেশনের কি দাঁড়াবে? কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। কোভেরিয়েন্স তাহলে একটু আগে বের করছি, সেইটা বসাই দেবো। আর সিগমা ওয়ান টু তো আমাদের রিকোয়ারমেন্ট টুতে বের করছি। তাহলে এই অঙ্কটা শুধুমাত্র ওই যে কোভেরিয়েন্সের সূত্র আর কোরিলেশন সূত্রটাই নতুন, বাকি সব আগেরটাই। তাহলে আশা করি এখানে কারো সমস্যা নেই, সূত্রটা খেয়াল করতে হবে। তাহলে আমরা পরের অঙ্কে যাব। দেখতে দেখতে দেখবা আরও এই অঙ্কই বারবার, শুধু আমাদের প্রেজেন্টেশন ভিন্ন। আমরা দেখি এই অঙ্কটা কি আছে। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কী বলা আছে দেখো। স্টক আমি ডিটেলস আর না পড়লাম, বিগত লাস্ট 4 ইয়ারের তথ্য দেওয়া আছে। 1 2 3 4 4 বছরের তথ্য, শুধু কি দেওয়া আছে? রিটার্ন দেওয়া আছে। এই অঙ্কে কি প্রবাবিলিটি আছে? প্রবাবিলিটি নাই। যদি প্রবাবিলিটি না থাকে তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা এর আগের দিন শিখছিলাম। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে কী চাওয়া হয়েছে? কোরিলেশন অ্যান্ড কোভেরিয়েন্স। এইটা চাইয়েই তো ভেজাল করে দিল। এখন তো আমাদের নতুন সূত্র শেখা লাগবে কোভেরিয়েন্সের জন্য। এইখানে দেখো আমি সূত্রটা একটু লিখে রাখছি। যদি প্রবাবিলিটি না থাকে তখন সূত্রটা কি হবে? কোভেরিয়েন্সের সূত্র যদি প্রবাবিলিটি না থাকে তখন কি হবে? এইখানে ওরা সূত্র লেখে নাই, সেই জন্য আমি এখানে লিখে দিছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে যারা রুটটা ইউজ করছে, রুটটা হবে না। খেয়াল করো, এখানে যারা রুটটা ইউজ করছে, রুটটা হবে না, এই জন্য আমি এখানে লিখে দিলাম, পরে যেন তোমাদের আমার মনে থাকে। আচ্ছা, আমরা অঙ্কটা দেখি। এখানে শুধু বিগত 5 বছরের রিটার্ন দেওয়া আছে। এইখানে একটা বিষয় খেয়াল করো, বিগত 4 বছর রিটার্ন দেওয়া আছে, আর কিন্তু কোনো প্রবাবিলিটি নাই। তাহলে আমরা কি করব? আমরা এক্সপেক্টেড রিটার্নের সূত্র হবে কি? সামেশন আর ডিভাইডেড বাই এন। এই 4টা যোগ 4 দিয়ে ভাগ। এই দেখো এই 4টা যোগ করছে, 4 দিয়ে ভাগ করছে। এক্সের ক্ষেত্রেও যা, ওয়াইয়ের ক্ষেত্রেও তা। তাহলে এইগুলো তো তোমাদের কোনো কোশ্চেন নাই আছে? একটু বললো তো কারো কোনো কোশ্চেন আছে কি না? প্রবাবিলিটি থাকলে না থাকলে এক্সপেক্টেড রিটার্ন নিয়ে কারো কোনো সমস্যা আছে কি না? প্রবাবিলিটি না থাকলে যা স্যার সবগুলো যোগ নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ, সবগুলো যোগ নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ। তাহলে এখানে সমস্যা নাই। এইটা আমরা কেন বের করছি? এইটা আমাদের এই যে পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য লাগবে। ঠিক আছে, পোর্টফোলিও রিটার্ন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য লাগবে। পোর্টফোলিও রিটার্ন কীভাবে যেন করি মনে আছে? ওয়েট বের করে করি। আমরা দেখি ধীরে ধীরে আমাদের ওয়েট দেওয়া আছে কি না। এই যে দেখো ওয়েট দেওয়া আছে 60%, 30%। এখন বলতে পারো স্যার ওয়েট তো 100-র মধ্যে। এখন 100-র মধ্যে হইলে এখানে 60% আর 30% কেন দিছে স্যার? কোশ্চেন আসে না? বলো ওয়েট কত হবে মোট? আমি এর আগে বলছি না 100 হবে, মনে আছে তো? তাহলে এখানে 60 আর 30 দিল কেন হ্যাঁ বলো তো? এইখানে ভুল আছে। এইখানে কি আছে? ভুল আছে। 60 আর 40 হবে, অথবা 40 আর 60 হবে, বা 50 আর 50 হবে। আমরা 100-তে মিলাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ভুল আছে। 100 হবে, কিন্তু স্যার ওয়েট না সবসময় ওয়েট 100 তৈরি করতে হবে। হ্যাঁ 100-তে। এইভাবেও তোমার করা লাগতে পারে, সেটা যদি তুমি অনুপাত আকারে করো, যেমন 2:3:4। কত? 4 3 7 আর 2 9। তাহলে 9-এর 2, তারপরে 9-এর 3, 9-এর 4। তখন আমরা কিন্তু আমরা এইখানে কি ওভাবে করি না, আমরা করি কি পার্সেন্টেজ আকারে। তাহলে আমরা পোর্টফোলিও রিটার্ন মানে কি? এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা পি, যা আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি। তারপর আমরা একটু রিভাইজ করি। এখন রিভাইজ কেন করব? কারণ হচ্ছে একটু আগে ছিল প্রবাবিলিটি, এখন নাই প্রবাবিলিটি। গতদিন আমরা শিখছিলাম প্রবাবিলিটি না থাকলে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র কি? স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও বের করতে হলে তো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন আগে বের করা লাগবে নাকি?
স্ট্যান্ডার্ড ডিভিশন যদি না বের করি তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও বের করতে পারবো না। কেন পারবো না? দেখো স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও সূত্র কি? সিগমা স্কোয়ার 1 ইন্টু ওয়েট স্কোয়ার 1, সিগমা স্কোয়ার 2 ইন্টু ওয়েট স্কোয়ার 2। তাহলে এই সিগমা তো আমাদের বের করা লাগবে। তাহলে বের করার জন্য আমাদের কি লাগবে? সেই গতকালকে যে সূত্র শিখছি, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে এইখানে ওরা শখ ছাড়া করছে, তোমাদের যদি ছোটো মনে হয় শখ ছাড়া করতে পারো। তাহলে রিটার্ন হচ্ছে কি, প্রথমটা যদি 10% আমি একটু ধরে ধরে দিই, এই 10% এক্সপেক্টেড রিটার্ন যদি হয় এইটার ক্ষেত্রে কত, 5.25, 0525, এই দেখো 0525। তারপর রিটার্ন টু কত আছে, 5%, এই যে 5%, আর প্রতিবারই কি 0525। রিটার্ন আছে কত, -2%, এই -2%, 0525 প্রতিবারই। রিটার্ন 4 আছে কত, 8%, 0.08, আর প্রতিবারই কি এক্সপেক্টেড রিটার্ন 0.0525 ডিভাইডেড বাই n আছে 4 মাইনাস 1। ঠিক একইভাবে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন ওয়াই এরটা করব। ওয়াই এরটা কীভাবে করব? ওই যে একই কাজ, 8%, এই দেখো 8%, এটার এক্সপেক্টেড রিটার্ন আছে কত, এই যে 5.5%, মানে 055 স্কোয়ার। আবার 6% 055 স্কোয়ার, 2% 055 স্কোয়ার, 10% 055 স্কোয়ার। এখন এটা কিন্তু শখে করতে পারো, আমরা কিন্তু শখে করছি, ওরা এখানে করছে, এই জন্য এটা নতুন করে তোমাদের বোঝানো লাগতেছে। শখে করলে বিষয়টা কীরকম হবে, তোমরা জাস্ট এখন কি বলে 2 মিনিট, জাস্ট 1 মিনিট একটু হোল্ড করো, আমি তোমাদের এখনই আমি হাতে কলমে দেখাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে স্টক এক্স এবং স্টক ওয়াই এর জন্য আমরা আলাদা আলাদাভাবে স্ট্যান্ডার্ড ডিভিশন হয় ওইভাবে শখে করব, কিংবা এইখানে যেভাবে আছে সেভাবে করবা। একটু সূক্ষ্মভাবে খেয়াল করবো, তাহলে পারবা। কারো কি কোশ্চেন আছে নাকি আরেকবার একটু দেখাই দেবো? দেখো আরেকবার একটু দেখাই দিই। এক্সপেক্টেড রিটার্ন কত বেড়েছে, ধরি আমরা ওয়াই এর ক্ষেত্রে 0.055, আর স্টক ওয়াই এর ক্ষেত্রে রিটার্নগুলো আছে এই 4টা। তাহলে আমাদের সূত্র কি, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস 1। তাহলে আমাদের কাজ করতে হবে কি, রিটার্নের থেকে এক্সপেক্টেড রিটার্নগুলো বাদ দিব এবং প্রতিবারের জন্য যোগ করব। তাহলে দেখো প্রথম রিটার্ন আছে 8%, তাহলে প্রথম রিটার্ন এই দেখো 8%, তারপর এক্সপেক্টেড রিটার্ন 0.055, এই যে 055, প্লাস দ্বিতীয় রিটার্ন কত 6%, এক্সপেক্টেড রিটার্ন কত 055, তৃতীয় রিটার্ন -2%, -2, আর এক্সপেক্টেড রিটার্ন কত এই 0.55, তৃতীয় রিটার্ন চতুর্থ রিটার্ন 10%, এই 10, আর এক্সপেক্টেড রিটার্ন কত 0.055, এর বর্গ করবা। জাস্ট ক্যালকুলেশন করলে যা হয় তাই উত্তর। এখন আমরা তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম। এখন আমাদের কাজ কি ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও ছিল, এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও ছিল, এগুলো আমরা যে বের করব তার আগে কিন্তু আমাদের কোরিলেশন কোভেরিয়েন্স চাইছে। কিন্তু কোরিলেশন যদি বের করতে যাই, সেটার জন্য তো আমাদের একটা জিনিস আটকে আছে। কি আটকে আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও। তাহলে কোরিলেশন কোভেরিয়েন্স আগে বের করে নিব। এই দেখো কোভেরিয়েন্সের নতুন সূত্র। এই সূত্রটা কখন হবে? যখন প্রবাবিলিটি থাকবে না। এই সূত্রটা কখন হবে? যখন প্রবাবিলিটি থাকবে না। তাহলে সূত্রটা কি? রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ইন্টু রিটার্ন টু মাইনাস এক্সপেক্টেড রিটার্ন টু। এইটা কিন্তু একটু খেয়াল করে হিসাব করতে হবে। রিটার্ন 1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 1 ইন্টু রিটার্ন 2 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 2। আমি একটু আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমাদের বুঝিয়ে। একটু আমি রোটেট করে নিলাম তোমাদের একটু বোঝানোর স্বার্থে।
দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই যে আমি লিখলাম রিটার্ন 1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 1 ইন্টু রিটার্ন 2 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 2, এইখানে কি হবে, গুণ হবে এবং তার কি সামেশন। সামেশন মানে কি, এরকম কয়বার, এই অঙ্কে 4 বার আছে, 4 বার দিতে হবে। এখন রিটার্ন 1 বলতে রিটার্ন 1 হচ্ছে 10%, আর এক্সপেক্টেড রিটার্ন 1 কত, 0.0525। তারপর এই দেখো গুণ চিহ্ন, রিটার্ন 2 মানে দ্বিতীয় রিটার্ন 0.8% মানে 8%, আর এক্সপেক্টেড রিটার্ন 2 কত, ওই যে 0.55, এই গেল একবার। তারপর আবার সূত্রের প্লাস মানে সামেশনের জন্য প্লাস। এই একই কাজ আমরা কয়বার করব, 4 বার করব, যেহেতু এখানে 4 বার রিটার্ন আছে। তাহলে দ্বিতীয়বার রিটার্ন 1 আছে কত, রিটার্ন 1 দ্বিতীয়বার 5%, দ্বিতীয়বার রিটার্ন 1 কত 5%, আর এক্সপেক্টেড রিটার্ন 1 তো সবসময় 0.0525 আর 0.055, 0525 055 0525 055। শুধুমাত্র রিটার্ন 1 রিটার্ন 2 প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে চেঞ্জ হবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই বিষয়গুলো কি আমি একটু যদি মূল অঙ্কে দেখাই। দেখো এই দেখো এইটা কি 1 2 3 4, এইটা হচ্ছে রিটার্ন 1, এটা রিটার্ন 2, এই গেল প্রথম ধাপ। রিটার্ন 2 রিটার্ন 1 রিটার্ন 2, এই গেল দ্বিতীয় ধাপ। রিটার্ন 1 রিটার্ন 2, এই গেল তৃতীয় ধাপ। রিটার্ন 1 রিটার্ন 2, এই গেল চতুর্থ ধাপ। এরকম 4 বার করা লাগবে। রিটার্ন 1 রিটার্ন 2, এই গেল প্রথম ধাপের। তারপর যোগ করবা এই একই কাজ 4 বার, 1 বার 2 বার 3 বার 4 বার। ঠিক আছে, এইখানে বুঝতে একটু সমস্যা হইতে পারে তোমাদের। তারপর একটু কোশ্চেন করো কিভাবে বুঝতে, মানে কোথায় কি বুঝতে সমস্যা হচ্ছে সেটা একটু বলো, আমি সেইভাবে একটু বোঝানোর চেষ্টা করি। সূত্রটা মুখস্থ রাখতে হবে, এইটাই হচ্ছে তোমাদের জন্য সর্বশেষ নতুন সূত্র। আছে কোনো কোশ্চেন? এইখানে কিন্তু রুট ওভার হবে না, কোনো রুট ওভার হবে না। সূত্র কিন্তু এইটা, এখানে বইতে যে রুট ওভার লেখছে এটা ভুলে লেখছে, সূত্র হচ্ছে এইটা। তোমাদের এখানে দেখা যায় কি না আমি আবার একটু ফাইনালি দিচ্ছি, যদি কেউ লজ্জার কারণে না বলো। এই যে আমি কোভেরিয়েন্সটা, ওইটা তো ওই সূত্রটা হবে কোভেরিয়েন্সের বেলায়। কোভেরিয়েন্সের বেলায় যখন প্রবাবিলিটি না থাকবে, এছাড়া তো প্রবাবিলিটি থাকলে তো ছোট সূত্র। এই যে দেখো রিটার্ন 1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 1 ইন্টু রিটার্ন 2 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 2, এরকম আমরা কয়বার করবো, এই যে সামেশন মানে কি কয়বার করবো, 4 বার করবো। 1 2 3 4, তাহলে 4 বার আমরা করি। প্রথম ধাপের কি আছে, প্রথম ধাপের রিটার্ন 1 বলতে এই 10%, আর রিটার্ন 2 বলতে এই 8%, আর এক্সপেক্টেড রিটার্ন 1 2 সবসময় হচ্ছে কি, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, 0.0525 1 হবে, আর 0.055 হবে কি 2। আমরা দেখি তাহলে একটু মিলেই দেখি। এই লাস্ট বারের মতো আমি দেখাচ্ছি। দেখো এক্সপেক্টেড রিটার্ন 1 সবসময় কোনটা হবে, এই প্রথমটা। এক্সপেক্টেড রিটার্ন 2 সবসময় কোনটা হবে, এই দ্বিতীয়টা। কিন্তু রিটার্ন 1 2টা চেঞ্জ হবে, রিটার্ন 1 এবং 2টা একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে, প্রথমবার রিটার্ন 1 হবে এইটা থেকে, 2 হবে এইটা থেকে। দ্বিতীয়বার রিটার্ন 1 2 হবে এইটা থেকে। তৃতীয়বার রিটার্ন 1 2 হবে এইটা থেকে। চতুর্থবার রিটার্ন 1 2 হবে এইটা থেকে। আমরা একটু মিলাই। রিটার্ন 1 10%, এই দেখো 10%, আর এক্সপেক্টেড রিটার্ন 1 তো বললাম কি সবসময় এইটা, এক্সপেক্টেড রিটার্ন 2 এইটা। আর রিটার্ন 2 কত পার্সেন্ট, 8%, দেখো এখানে কিন্তু এই 8%। আর এক্সপেক্টেড রিটার্ন 2 তো বললাম সবসময় এইটা হবে। এই গেল এক ধাপ। এরপর কি প্লাস সাইন, কারণ কি আমাদের সামেশন আছে, সামেশন মানে কি যোগ করতে হবে। এরপর আসি তৃতীয় ধাপে, এইটা কি রিটার্ন 1 5%, এই যে 5% দেখো। আর এক্সপেক্টেড রিটার্ন 1 সবসময় কি প্রথমটা।
আর এখন এই ধাপে রিটার্ন টু কোনটা 6%, এই দেখো 6%। আর এক্সপেক্টেড রিটার্ন টু সবসময় কি দ্বিতীয়টা, তারপর কি প্লাসের প্লাস, এই যে সামেশনের জন্য কি প্লাস। এখন তৃতীয় ধাপে রিটার্ন অন কত -2%, এই দেখো -2%। আর এক্সপেক্টেড রিটার্ন অন কত, ওই যে যেইটা বলছি প্রথমটাই। আর এই ধাপে রিটার্ন টু কত, এটাও -2%, এই দেখো এটা -2%। আর এক্সপেক্টেড রিটার্ন টু ওই তো দ্বিতীয়টা, এই যে 0.55। এবার চতুর্থ ধাপে রিটার্ন অন কত 8%, এই দেখো 8%। এক্সপেক্টেড রিটার্ন অন সেই একই থাকবে। এই ধাপে রিটার্ন টু কত 10%, এই দেখো 10%। আর এক্সপেক্টেড রিটার্ন টু ওইটাই থাকবে। তাহলে এইগুলো সব ক্যালকুলেশন করলে 4 দ্বারা ভাগ করলে আমাদের কোভেরিয়েন্স বেরোয় যাবে। আশা করি কারো সমস্যা নাই, সমস্যা হলে পরবর্তীতে আবার কোশ্চেন করবা বা এখনও করতে পারো। তাহলে কোভেরিয়েন্স আমরা পেয়ে গেলাম এইটা কত, কোরিলেশনের সূত্র আর চেঞ্জ হবে না, কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা 1 ইন্টু সিগমা 2। সিগমা 1 এখান থেকে বের করছি, সিগমা 2 এখান থেকে বের করছি ক্যালকুলেশন করে। তাহলে আমাদের কোভেরিয়েন্স নিয়ে মানে কোরিলেশন নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না, কারণ এখানে সূত্রে কোনো ঝামেলা না, সহজ সূত্র, আগের সূত্রই। এরপর আমরা আসবো এই অঙ্কের পোর্টফোলিও রিটার্ন। দেখো এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, এক্সপেক্টেড রিটার্ন 1 ইন্টু ওয়েট 1 প্লাস এক্সপেক্টেড রিটার্ন 2 ইন্টু ওয়েট 2। সেই আগের মতো দেখো এক্সপেক্টেড রিটার্ন 1 এইটা, 2 এইটা, ওয়েট কোনটা কোনটা, ওই যে 60 আর 40 বলছিলাম, এই দেখো ওরা 60-40 ধরেই করছে, এই যে 60 ওয়েট 40 ওয়েট, ঠিক আছে। এই যে ওয়েট দর্শক কত, এই যে 60 আর এই দর্শক কত 40। তাহলে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও ঠিক আগের নিয়মই, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও ঠিক আগের মতো। কি আগে করছিলাম আমরা যদি একটু জুম করে নিই, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও সিগমা 1 স্কোয়ার ইন্টু ওয়েট 1 স্কোয়ার প্লাস সিগমা 2 স্কোয়ার ইন্টু ওয়েট 2 স্কোয়ার। এখানে কিন্তু প্লাস না, এটা কিন্তু ভুল আছে সাইনে বইতে। সিগমা 1 স্কোয়ার ইন্টু ওয়েট 1 স্কোয়ার প্লাস সিগমা 2 স্কোয়ার ইন্টু ওয়েট 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়েট 1 ইন্টু ওয়েট 2 ইন্টু কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স কিন্তু আমরা অঙ্কে অলরেডি বের করছি, এই যে। তাহলে এটা কিন্তু সেই আগের জিনিসই, তোমাদের আগের জিনিস নতুন মোড়কে দেখালাম। সর্বশেষ কী করবেন, ভেরিয়েন্স অফ টু স্টক। ভেরিয়েন্সের মানে কি, সিগমা যে বের করছি তার উপরে স্কোয়ার করবে, এই দেখো এই যে সিগমা বের করছে তার উপরে স্কোয়ার করছে, এর ক্ষেত্রেও যা বির ক্ষেত্রেও তা। তাহলে আশা করি এইখানে তোমাদের আর কোনো সমস্যা হবে না, হবে। এখন যেহেতু আজকে মোটামুটি তোমাদের মেইন অঙ্ক সব দেখাইছে, এখন তোমরা এই দেখো 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, এগুলো দেখলেই তোমরা এখন খুব সহজে পারবা। 10 নম্বর অঙ্ক এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও, এখন দেখলেই তোমরা পারবা। এই যে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, এগুলো সব পারবা। এই দেখো কোভেরিয়েন্স, এখন তোমরা দেখলেই সব পারবা। তারপরও আগামী দিনের জন্য এই চ্যাপ্টার আমি আর রাখতেছি না, তোমরা এই বই থেকে সিরিয়ালে প্র্যাকটিস করবা, যে যতটুকু পারো প্র্যাকটিস করবা। এগুলো সব কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেন, ঠিক আছে। এখন যে যত প্র্যাকটিস করবা তার জন্য তত ভালো। সব অঙ্ক কি করা লাগবে না, 2-3টা অঙ্ক করবা নিজের বোঝার জন্য, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিন। পিডিএফ তো অবশ্যই দেবো, গতদিন দিয়েছি না পিডিএফ।